আপনারা দেখছেন মনের রেডিও, মনের কথা মনের সাথে। আমি আরিয়ান। আমি গত 2 দিন আগে রাত্রে বাড়ি ফিরছিলাম একটি অফিসিয়াল কাজ ছেড়ে। হ্যাঁ, আমি কাজ করি একটি ভূত রিসার্চ সংস্থার সঙ্গে। অর্থাৎ আমরা মেশিনের সাহায্যে ভূত আছে কি নেই তার রিসার্চ করি। হ্যাঁ, পলাশডাঙ্গার মেনিপাড়াতে একজন কাকু মারা গিয়েছেন 2 মাস আগে, এবং সেই কাকু মারা যাওয়ার পর থেকেই নাকি গোটা পাড়াতে অশুভ লক্ষণ দেখা দিয়েছে। প্রতি রাত্রে নাকি এমন কিছু অঘটন ঘটে যেইগুলো পাড়ার মানুষরা নিতে পারে না। অর্থাৎ পাড়ার সব মানুষ মিলে আলোচনা করেছেন যে কোনো এক ভূত রিসার্চকে দিয়ে পরীক্ষা করানো এইখানে ওই কাকুর অতৃপ্ত আত্মা আছে কি না। ঠিক সেই ডাকে আমাদের সংস্থা ডাক পেয়েছিল। আমার বন্ধু অনিমেষ, তারই সমস্ত রকম মেশিনপত্র। আমরা একদিন রাত্রে, অর্থাৎ গত 2 দিন রাত্রে যথেষ্ট চেষ্টা করলাম ওই এলাকায় কোনো ভূতের উৎপাত হয় কি না জানার জন্য। বিশ্বাস করুন, কোনো রকম অঘটন আমরা দেখতে পাইনি এবং আমাদের মেশিনে ধরা পড়েনি। গোটা গ্রামের লোক জেগেছিল শুধুমাত্র আমরা কি রিপোর্ট দিই তার কারণে। যেহেতু আমাদের মেশিনে কোনো রকম ভূত ধরা পড়েনি, তাই আমরা ওনাদেরকে বোঝালাম কোনোভাবে আপনারা ভয় পেয়েছেন এবং সেটা মুখে মুখে প্রচার হতে হতে আরও বেশি ভয় ধরিয়ে গেছে আপনাদের মনের মধ্যে। অর্থাৎ এই এলাকায় কোনো ভূত প্রেত নেই। তাদেরকে এই সার্টিফিকেট দিয়ে আমরা বাড়ি ফেরার পথে। হ্যাঁ, আমার বন্ধু অনিমেষ, তারই সমস্ত মেশিনপত্র। অর্থাৎ এই সংস্থার মালিক অনিমেষের বাড়িটা আমার উল্টো দিকে। তাই অনিমেষ আর পলাশ একসাথে একই বাইকে বেরিয়ে গেল। এইবার আমি হয়ে গেলাম একা। বেশ, আমার ওই লোকেশান থেকে বাড়ির লোকেশান হচ্ছে 2 ঘন্টা দূরত্ব। কিন্তু যেহেতু রাত্রেবেলা, তাই কোনো সমস্যা হবে না। আমি বাইকটা নিয়ে রানিংয়ে এগোতে থাকলাম। বেশ কিছুক্ষণ আসার পর মাঝ রাস্তা কিংবা তারও একটু আগে হবে, ভীষণ পরিমাণের ঝড় বৃষ্টি আর বজ্রপাত শুরু হলো। সেই ঝড় বৃষ্টি বজ্রপাতের কারণে হঠাৎ করে কেমন জানি আমার ফোনটা ঠিকঠাক করে কাজ করছে না। অর্থাৎ আমার ম্যাপ আর শো করছে না। এইবার আমার ফোনটা অফ করে দিলাম, যেহেতু বজ্রপাতটা অতিরিক্ত পড়ছে। কোনো রকমভাবে বাইকটাকে দাঁড় করিয়ে হাঁচিয়ে একটি ভাঙা দোকানের কাছে আশ্রয় নিলাম। সেই ভাঙা দোকানের কাছে আশ্রয় নিয়ে হঠাৎ করে কিছুটা দূরে আমার চোখ পড়ল ঘন জঙ্গল, আর সেই জঙ্গলে একটা ছোট্ট কুঁড়ে ঘর। মিটমিট করে টিমটিমির আলো জ্বলছে, সেটা কিন্তু বুঝতে পারছি। আমি ভাবলাম একবার ওই জায়গাতে যাওয়া যাক, ওখানে ভালো করে আশ্রয় নেওয়া যাবে। তাই ওই অবস্থায় 2-4 পা এগিয়ে আমি ওই জঙ্গল বাড়িটার কাছে গেলাম। গিয়ে আমি ডাকার চেষ্টা করলাম কেউ আছে কি না। আমি বললাম, কেউ আছেন? বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তো আমি একটু আশ্রয় নিতে এসেছি। না, আমার ডাকে কেউ সাড়া দিল না দেখে আমি বাধ্য হয়ে ওই পুনরায় ভাঙা দোকানটায় ফিরে গেলাম। ভাঙা দোকানে আশ্রয় কিছুক্ষণ নেওয়ার মধ্যেই ঝড় বৃষ্টি বজ্রপাত সবই থেমে গেল। তাই আর একটু দেরি না করে বাইকে চেপে বসলাম। বাইকটা যেই না চালাতে শুরু করেছি, তার কয়েক সেকেন্ডের মধ্যেই এক
অঘটন ঘটে গেল আমার সঙ্গে। হঠাৎ করে একটা বড় লরি এসে আমাকে ধাক্কা মেরে দিল। গভীর চিৎকারে আমি ছিটকে রাস্তার মাঝখানে পড়লাম। হ্যাঁ, তারপর আমার যখন জ্ঞান ফেরে চোখ খুলে দেখি আমি ওই যে বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য গিয়েছিলাম, যেখানে মিটমিট করে টিমটিমির আলো জ্বলছিল, সেই বাড়িতেই শুয়ে আছি। বাঁ পাশের দিকে তাকিয়ে দেখি আমার পাশে এক বৃদ্ধ লোক বসে আছে। তিনি আমার মাথায় কিছু একটা দিয়ে বসে আছে। আমি খুব কষ্টের সঙ্গে আমতা আমতা করে জিজ্ঞাসা করলাম, খুব জোর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম। আপনি কে? আমাকে বাঁচালেন কেন? ধন্যবাদ, আপনার জন্যই মনে হয় এই যাত্রায় বেঁচে গেলাম। তিনি একগাল হাসি নিয়ে আমাকে বলল, বাবু, ধন্যবাদ আমাকে দিতে হবে না, ধন্যবাদ আমাকে দিতে হবে না। তোমার মরণটা ছিল না, তাই তুমি বেঁচে গেছো। তোমার যদি মরণ থাকতো তাহলে আমি তোমাকে বাঁচাতে পারতাম না বাবু। তোমার কপালটা অনেকখানি কেটে গেছে, তাই একটু মেরালি পাতা ঘষে তার রস দিচ্ছি। এই বাবু, এই এত রাত্রে কি করতে এসেছিলে এই রাস্তায়? ও, আসলে এসেছিলাম বলতে, আমি তো ভূত রিসার্চ করি, মানে ভূত ধরা কাজ করি আর কি, একটা সংস্থার সঙ্গে। আর ওই রাস্তা থেকে ফেরার পথে হঠাৎই কেমন একটা আচমকা অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। গাড়িটাও ছিল না রাস্তায়, কোথা থেকে ছিল গাড়িটা। কে কি বলে? ভূত ভূত রিসার্চ করো তুমি? বাপু, আমার একটা ভূতের গল্প আছে। আমার সঙ্গে একটা ভূতের সরাসরি দেখা হয়েছিল বাপু। আমি বাপু খুব ডাং পিটে লোক, এই ভূত টুত বিশ্বাস করতাম না। পাড়ার লোক যে ভূত নিয়ে আলোচনা করতো, তার গালে একটা থাপ্পড় বসিয়ে বলতাম, ভূত বলে কিছু হয় না রে পাগল। কিন্তু সেই আমার সঙ্গেই ভূতের একটা দেখা হয়েছিল সরাসরি। সে এক অভিজ্ঞতা বাবু। আমি গ্রামে বাস করতাম, প্রান্তিক মানুষ। ওই নদীতে জাল ফেলে মাছ ধরতাম, ভীষণ নেশা ছিল আমার। তো একদিন ওই নদীতে জাল ফেলে মাছ ধরতে ধরতে রাত হয়ে গিয়েছিল প্রায় বাড়ি আসতে। নদীর ধার থেকে আমার বাড়ি প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। তা বলি, কাছাকাছি তো মোটামুটি বাড়ি, তাহলে যাই। আর সেদিনে না ওই মাছও 4টি পড়েছিল, ভোলা মাছ, চিংড়ি মাছ। বেশ আনন্দ করে আমি মাছগুলো নিয়ে আসছিলাম। ওই হঠাৎ মাঝপথে আমাকে কে যেন বলল, এই মাছ নিয়ে যাচ্ছিস, একটু দে না। আমি তো ভীষণ রেগে গিয়ে বললাম, দোষ শালা, আমি এত কষ্ট করে জাল ফেলেছি, তোকে দেবো বলে? পেছন দিকে তাকিয়ে যেই না দেখেছি, আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। দেখি একটা বড় কঙ্কাল, মানুষের কঙ্কাল। মানুষের কঙ্কাল আমাকে দাঁড়িয়ে বলছে, মাছগুলো দে না, খাবো। আমি আমি ওই ভয়কে চেপে রেখে ওই বুকে সাহস রেখে বললাম, এই মাছ খাবি? আমি ওই মাছ টাছ কাউকে দিই না। আমার ঘরে নাতি আছে, সে খুব চিংড়ি খেতে ভালোবাসে, তো আমি তো তোকে দেবো না রে। তুই বরং কালকে আসিস, কালকে। কিন্তু বাপু, এই ভূতের সঙ্গে যে মজা করা যায় না। ভূত না আমার বিষয়টা বুঝতে পেরেছিল। সে আমাকে ওই বড় হাতটা বাড়িয়ে বলল, ঘর চেপে দেব, ঘর চেপে দেব, নাহলে দিয়ে। তার এই বিকট আওয়াজ শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। নিজের সাহসটাকে আর ধরে রাখতে পারলাম না, দিয়ে দিলাম চিংড়ি ভোলা, সব দিয়ে দিলাম। চিংড়ি ভোলা আমার সামনে কাঁচা খেলো, ওর এই
দাঁতের এইখান থেকে চিবাচ্ছে আর পেটের এইখান থেকে বেরিয়ে যাচ্ছে। তবু শালা সব খেলো, খাওয়ার পরে দাবি করছে এইবার আমি তোর রক্ত খাবো, রক্ত রক্ত। ওর এই রক্ত খাওয়ার কথা শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি ওকে বললাম যে মাছ খেয়েছিস, এবার আমাকে ছেড়ে দে বাবা। দেখি আমাকে ছাড়লো না, একটা হাত এমন করে বাড়িয়ে আমার এই পিঠে আঁচড়ে নিল, ঝরঝর করে রক্ত বেরোলো। আর তারপর থেকে আমার কি যে হলো বুঝতেই পারলাম না। এই 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 পিঠের চালটা ভীষণ ব্যথা করে আর মাঝে মাঝে যন্ত্রণা করে গো বাপু। এ তো খুব ভয়ানক ঘটনা। আপনি এত বড় ঘটনার সাক্ষী। আমি এত ভূত রিসার্চ করি, কোনোদিন সরাসরি ভূত দেখিনি, আর আপনি সরাসরি ভূত দেখলেন। আচ্ছা, তারপর আপনার কি হলো? ঠিক এই কথা যখনই আমি জিজ্ঞাসা করলাম, বৃদ্ধ দেখি আমার আশেপাশে আর নেই। হঠাৎ করে কোথায় যেন চলে গেল। আমি একটু অবাক তো হলাম বটে। আবার কপালে হাত দিয়ে দেখি কোনো ব্যথা নেই, কোনো কাটা নেই, কোনো রক্তও বেরোচ্ছে না। পায়ে খুব জোর চোট লেগেছিল, পা খেলাতে পারছিলাম না। এখন দেখি পায়ে কিছুই হয়নি, যেমন তেমন তেমনই আছে। ধীরপির করে উঠে পড়লাম। উঠে ওই ঘরের চারদিক থেকে ওই বৃদ্ধকে ডাকতে লাগলাম, আছেন? কাকু, আপনি আছেন? কোথায় গেল? না, আমি ওনাকে আর খুঁজে পেলাম না। তাই অবাক হলেও বাড়ি তো ফিরতে হবে। মেন রাস্তায় উঠে দেখি আমার বাইক যেমনভাবে দাঁড় করানো ছিল ওইভাবেই দাঁড় করানোই আছে। কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, বাইকের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। ভীষণ অবাক হয়ে গেলাম। তাহলে অন্ধকার রাতে ওটা কে ছিল? আমার সঙ্গেই বা এমন ঘটনা কেন ঘটল? যাক, আর এত না ভেবে আমি বাইকে উঠে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন প্রায় ভোর হয়ে গিয়েছিল। বাড়ি পৌঁছে দেখি সকাল 6টা। সবে ঘুমাতে যাব, রেস্ট নিয়ে স্নান করে ঘুমাবো বলে বিছানায় শুয়েছি, হঠাৎ আমার ফোনে ফোন করলো অনিমেষ ফোন করে আমাকে বলল যে একটু হোয়াটসঅ্যাপটা চেক করতে হবে। আমি ফোনে হোয়াটসঅ্যাপটা চেক করলাম। চেক করে দেখি অনিমেষ একটা অডিও পাঠিয়েছে, আর সেই অডিওতে বলছে যে আমরা যে 2 দিন আগে ভূত রিসার্চ করতে গিয়েছিলাম, ভূত ধরা পড়েনি ওখানে, কিন্তু মেশিনে ভালো করে দেখলাম ভূত ধরা পড়েছিল। আর সেই ফুটেজটা আমাকে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে পাঠিয়েছে অনিমেষ। ফুটেজটা যখনই চালালাম আমি অবাক হয়ে গেলাম। আলতো আলতো আবছা আবছা অন্ধকারে বোঝা যাচ্ছে ওই ভূতটাই এই মানুষটা, যে মানুষটাকে আমি চোখের দেখা দেখলাম, আমার সঙ্গে এতটা সময় কাটালো, গল্প করলো, অবশেষে ভ্যানিশ। অর্থাৎ এই সেই কাকু, এই সেই বৃদ্ধ লোক, এই সেই ব্যক্তি যে মারা গিয়েছেন, আর তার জ্বালায় গোটা পাড়া অতিষ্ঠ হয়ে গিয়েছিল, যার কারণে আমরা রিসার্চ করতে গিয়েছিলাম ভূত ডিপার্টমেন্ট থেকে। কেমন লাগলো আমাদের এই গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইবার এবং লাইক কমেন্ট করে অন্যদেরকে শেয়ার করে পাশে থাকুন, অন্তত যারা এই ধরনের গল্প শুনতে ভীষণ ভালোবাসে।